বহিরাগত দুষ্কৃতিকারীরাই ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু মুসলিম সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে দাবি স্থানীয় দুই সম্প্রদায়ের। সুসম্পর্কটা নষ্ট করার জন্য প্রাচীনের একটা ক্রমহল একটা কুচক্র এটা ঘটাইছে। একজন অপরাধ করছে, অপরাধ তো সবাই করে নাই। তো আমার এক ভাইরে মারবে, আমি এখানে বসে থাকবো? বিবেকের তাড়নায় আমি থাকতে পারি নাই। নাসিরনগরের মুসলমান এবং হিন্দুদের যে ভালো সম্পর্কটা ছিল হয়তোবা তারা এটা দেখতে চাইছে না। এখানে যারা স্থানীয় আছে নাসিরনগরের, তারা তো এই হিন্দু বাড়িগুলোতে আক্রমণ করার কোনো প্রশ্নই ওঠে না। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার। সংখ্যালঘুদের নিয়ে কটূক্তি করার অভিযোগ অস্বীকার মন্ত্রী ছায়েদুল হকের। একদিন শেষ সাথে 4-5 গরমে একটা লোক বলে যে আমার জীবনে আমি মালান বাচ্চা বলছি, আমি এখন এই মন্ত্রীকে দেখব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নাসিরনগরে হামলার সময় প্রশাসনের ভূমিকা নিয়ে রিট। সারা দেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের দাবি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির। রংপুরে অস্ত্র ও জঙ্গিবাদী বই সহ 4 জেএমবি সদস্য গ্রেপ্তার। পুলিশ বলছে তাদের একজন জাপানি নাগরিক কুনিও হোশি হত্যাকারীদের প্রশিক্ষক। গাইবান্ধায় রংপুর সুগার মিলের আখ কাটাকে কেন্দ্র করে আদিবাসী ও স্থানীয়দের সঙ্গে মিল শ্রমিকদের সংঘর্ষ, 7 পুলিশ সহ আহত 15। এবং যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় হিলারির পক্ষে মাঠে নেমেছেন তারকারা। ট্রাম্প হারলেও সিনেটে রিপাবলিকানদের আধিপত্য থাকবে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের হিন্দু মুসলিম সৌহার্দ্য ও সম্প্রীতি বহিরাগত দুষ্কৃতিকারীরা নষ্ট করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দুই সম্প্রদায়ের মানুষ। এলাকার মুসলিমরা বলছেন শত বছরের আত্মিক সম্পর্কের পথ ধরেই দুদফা হামলার সময় নিজেদের জীবন ঝুঁকির মুখে ফেলে হিন্দু সম্প্রদায়ের জানমাল রক্ষায় এগিয়ে গিয়েছিলেন তারা। ব্রাহ্মণবাড়িয়া থেকে জুয়েলুর রহমানের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর তথ্য সহায়তায় ডেস্ক রিপোর্ট। একদিকে ধুরন্তী ও মেদির হাওর, অন্যদিকে হরিণবের বিল। বিস্তীর্ণ এ দুর্গম চরাচর কয়েক বছর আগ পর্যন্ত নাসিরনগরকে ব্রাহ্মণবাড়িয়ার অন্যান্য এলাকা থেকে এক প্রকার বিচ্ছিন্নই করে রেখেছিল। তারপরও গত শত বছরে নাসিরনগরে কোনো হিংসা বিদ্বেষ হানা দিতে পারেনি। 30 অক্টোবর হিন্দু মন্দির ও বসতিতে তাণ্ডব এবং 5 দিনের মাথায় একযোগে কয়েকটি পাড়ার বাড়িতে অগ্নিকাণ্ডের সময় জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলেন স্থানীয় মুসলিম যুবক জুবায়ের, মজিদ, জামাল, শরীফ। তারা জানালেন দুদফা হামলাতেই বহিরাগত দুষ্কৃতিকারীরা অংশ নিয়েছিল। দীর্ঘদিন থেকে ওদের পরিকল্পনাটা ছিল মনে হয়, এই কারণে এটার সুযোগে তারা ওই কাজটা করেছে। সুসম্পর্কটা নষ্ট করার জন্য প্রাচীনের একটা ক্রমহল একটা কুচক্র এটা ঘটাইছে। এখানে যারা স্থানীয় আছে নাসিরনগরের, তারা তো এই হিন্দু বাড়িগুলোতে আক্রমণ করার কোনো প্রশ্নই ওঠে না। যুবকরা আরো জানালেন সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রক্ষা করতেই জীবনের ঝুঁকি নিয়ে দুর্বৃত্তের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তারা। নাসিরনগরে যারা বাস করি আমরা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের একজনের ছাড়া আরেকজন চলেই না এরকম। আমার ক্লাসমেট অনেক হিন্দু সম্প্রদায়। তখন আমার মনে হলো যে আমার এক ভাইরে মারবে, অপরাধ তো করছে এক কুলাঙ্গার, একজন অপরাধ করছে, অপরাধ তো সবাই করে নাই। তো আমার এক ভাইরে মারবে, আমি এখানে বসে থাকবো? বিবেকের তাড়নায় আমি থাকতে পারি নাই। আমার বাড়ি আর ওদের বাড়ি খুব একটা পার্থক্য নাই। যখন দেখছি এখানে অ্যাটাক আসছে তখন আর নিজের আটকে রাখতে পারি নাই। যেদিক দিয়ে পারছি, যেভাবে পারছি এখানে এসে হাজির হয়েছে। যখন দেখছি তারা হামলা এদিকে ঢুকে যেতেছে, তখন কিন্তু কার মন্দির কার মসজিদ এগুলো কিন্তু দেখি নাই। যে মন্দির ভাঙতেছে আমরা তাদেরকে প্রতিহত করতেইব। আমার বন্ধুর এদের আঘাত করলো, আমার বাড়ি দিল। আমরা যখন আঘাত করার পরে আমার শেষ বল আমাদেরকে একটা আঘাত করলো, আমার একটা ভাই ওরা আমার সেভ করছে, নাহলে আমি মরে যেতাম আর কি। দুঃসময়ে মুসলিম যুবকদের পাশে পাওয়ার ঘটনা শত বছরের সম্প্রীতির ফল বলে মনে করেন এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকেরাও। নজির আমার প্রতিবেশী মুসলমানদের আইসা সেই আমার বাড়িটা রক্ষা করার জন্য, হ্যাঁ, এরা আঘাতপ্রাপ্ত হয়েছে, কেউ মাথা ফাটছে, কেউ হয়েছে, বিভিন্ন ক্ষত হয়েছে। নাসিরনগরের মুসলমান এবং হিন্দুদের যে ভালো সম্পর্কটা ছিল হয়তোবা তারা এটা দেখতে চাইছে না। যে সম্প্রীতির ভাবটা আছে এটাকে বিনষ্ট করার জন্যই তারা আসছে। আমার পাড়ার মুসলমান খুব সাহায্য করছে আমরা,
সাহায্য করাতে দূর আছি কি আমরা আনলে আরো লুটপাট হইল। হিন্দু মুসলিম সম্প্রদায়ের লোকেরা একাট্টা থাকলে নাসিরনগরের সম্প্রীতির ঐতিহ্য হারিয়ে যাবে না বলে মনে করেন তারা সবাই। ডেস্ক রিপোর্ট, সময় সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় কটূক্তি করার অভিযোগ অস্বীকার করলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শাহেদুল হক। দুপুরে নাসিরনগরের সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে আনা অভিযোগ কেউ প্রমাণ করতে পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেবেন বলেও জানান মন্ত্রী। ওই এলাকায় সংখ্যালঘুদের বসতবাড়ি ও মন্দির নির্বিচারে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা দেশজুড়ে আলোচিত হলেও মন্ত্রী বলছেন মাত্র 4-5টি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ইসলাম ধর্ম অবমাননাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘুদের বসতবাড়ি ও মন্দিরে ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনায় যখন দেশজুড়ে সমালোচনার ঝড়, স্থানীয় প্রশাসনের ব্যর্থতা নিয়ে যখন কথা বলছেন সবাই, ঠিক সেই সময় এই এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর এক বক্তব্যে যেন ঘি পড়ে আগুনে। সংখ্যালঘুদের কটূক্তি করেছেন মন্ত্রী, এমন খবর প্রকাশ হয় বিভিন্ন গণমাধ্যমে। মন্ত্রীর এই বক্তব্যের পর বৃহস্পতিবার ভোররাতেও সংখ্যালঘুদের বসতবাড়িতে আগুন দেওয়া হয়। তবে সোমবারের সংবাদ সম্মেলনে গালি দেওয়ার কথা অস্বীকার করে মন্ত্রিত্ব ছাড়ার চ্যালেঞ্জ ছুড়লেন তিনি। আমি হিন্দুরে মাওলানার বাচ্চা বলছি, আপনারা আজকে সারা থানা ঘুরে যান, সারা হিন্দু সম্প্রদায় করে যান, একটা লোক বলে যে আমার জীবনে আমি মাওলানার বাচ্চা বলছি, আমি এখন এই মন্ত্রিত্ব ত্যাগ করব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উত্তেজিত মন্ত্রী বলেন, মাত্র 4 থেকে 5টি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। যে সারা দেশের মানুষে বলতেছে নাসিরনগর লুটপাট হয়ে গেছে, মানে অশান্ত মানুষ থাকে বাড়ি করে ছেড়ে চলে গেছে। আমি সারা দেশের মানুষকে নাসিরনগর আইসে খালি একদিন শেষ সাথে 4-5টা ঘরের বাইরে আপনার ওরা কোনো ভাঙচুর করে নাই, পরিবার ভাঙে নাই, যায় নাই। ভাঙচুর নাশকতার ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের 3 নেতাকে বহিষ্কারের ঘটনাও মন্ত্রীর ভাষায় ষড়যন্ত্র। ফিল্ডে তো আমি আপনার নাসির ফিল্ডে ছিল রুবুল মুক্তাদির সাহেব আর মামুন সাহেব, তারা কি কোনোদিন নাসিরনগর আসছে ঘটনার পরে দেখছে? বা আমি যেখানে সার্বক্ষণিক শনিবার থেকে করতেছি, আমার কিছু জিজ্ঞাসা হোয়াট ইজ হ্যাপেন। তারা বলছে করছে কাকে? সদরের চেয়ারম্যান হাসেমকে, আমার হরিপুরের ইউনিয়নের সভাপতি আমলির ফারুককে। এই পরিস্থিতি কেমন হলো? নাসিরনগরের ঘটনার সংবাদ প্রচারে গণমাধ্যম কর্মীদের দিনের পর দিন এলাকায় অবস্থান করার বিষয়েও প্রশ্ন তোলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। নাম কষ্ট একটা প্রেস ক্লাব আছে নাসিরনগর, এইটা বসানোর আগ থেকে 24 ঘন্টা বন্ধ থাকতো, বসানোর পর থেকে 24 ঘন্টা খোলা। আর ওই সাবরাইট এখানে থাকে, এখানে বলে তারা খাওয়ায় কাটায়, তারা ফাইন্যান্স করে কাটায়, তারা টাকা দেয় কাটায়। সবশেষে মন্ত্রীর দাবি নাসিরনগরের পরিস্থিতি শান্তই আছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হামলার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে শনাক্ত আরও 9 জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে আটকের সংখ্যা 53 জনে দাঁড়িয়েছে। গত দুদিনে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। ধর্ম অবমাননার অভিযোগে 30 অক্টোবর নাসিরনগর হিন্দুপাড়ায় হামলা ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এই ঘটনায় স্থানীয়দের পক্ষ থেকে এখন পর্যন্ত 2টি মামলা দায়ের করা হয়েছে, যেখানে প্রায় 2500 অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় প্রশাসনের নেওয়া পদক্ষেপ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র। একই সঙ্গে সারা দেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনাও চাওয়া হয়েছে রিট আবেদনে। এদিকে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে কথিত ধর্ম অবমাননার দায়ে আটক রসরাজকে সব ধরনের আইনি সহায়তার ঘোষণা দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবির মধ্যেই সুষ্ঠু তদন্ত এবং হামলা ঠেকাতে প্রশাসনের দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট করেছেন বেসরকারি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র।
রোববার দায়ের করা এই রিটে নাসিরনগরে হামলার ঘটনায় প্রশাসনের ভূমিকাকে অবৈধ ঘোষণা ও জড়িতদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ জানতে চাওয়া হয়েছে। এছাড়া সারা দেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতেরও নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। নাসিরনগরের ঘটনায় যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা আদালতকে অবহিত করা, সাথে সাথে ব্যর্থতার জন্য কারা দায়ী তাদের বিরুদ্ধে কি নেওয়া হলো সেটাও আদালতকে অবহিত করা। তৃতীয় হলো সারা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা, ধর্মীয় অনুশাসন পালনে তাদের প্রতি সরকারের যে দায়িত্ব এটা কতটুকু পালন করছে সেটা দেখা। আর ন্যাক্কারজনক এই হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে কথিত ধর্ম অবমাননার দায়ে আটক রসরাজকে সব ধরনের আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও সিনিয়র আইনজীবীরা। ঘটনা যদি বারবার ঘটতে থাকে এবং আদালতের সম্মুখীন না হয় তাতে হয় কি এই দুষ্কৃতকারীরা সাহস পেয়ে যায়, সেই ইম্পিউনিটির কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী চক্র রসদের বিরুদ্ধে যে সাম্প্রদায়িক উন্মাদনা সৃষ্টি করেছে, যে কোনো সময় তার জীবন বিপন্ন হতে পারে। যাদের বাড়িঘর লুণ্ঠন করা হয়েছে, ধ্বংস করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, তাদের পাশে আমরা সবসময় থাকব এবং আইনি লড়াই করে যাব। এদিকে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মানববন্ধন করেছে কয়েকটি সংগঠন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনায় একে অপরকে দোষারোপ না করে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন অ্যাডভোকেট সুলতানা কামাল। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। বিচারহীনতার সংস্কৃতির কারণে বারবার এ ধরনের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় নাসিরনগরে ক্ষতিগ্রস্তদের কয়েকজন ঘটনার বর্ণনা দেন। আমার বাতিজারে দইরা মারছে, পাউটা বাইয়া হলাইছে। আমার আরেকটা ভাইও আমার কাছে ছিল, একটা কুট দিছে, 3টা সিলি লাগছে। আমি আমার কিভাবে বাচ্চা থাকবো, আমি আমার বড় ভাইটারে কিভাবে নিয়ে আপনাদের কাছে আমি বাঁচতে পারি, আমাকে সেই সুযোগ সুবিধাটা যাতে করে দেন, আমি আপনাদের কাছে আমার এই দাবি। সাম্প্রদায়িক একটা বিষ বাষ্প সেটা কিন্তু অনবরত আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে ঢুকানো হচ্ছে। 2001 থেকে যতগুলি ঘটনা হয়েছে একটারও বিচার কিন্তু হয়নি। তার একটা কারণ হলো এই দোষারোপের খেলা। বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত চাই, কারণ প্রশাসন কিংবা পুলিশ বাহিনী দিয়ে তদন্ত করলে এটা কোনোদিনও নিরপেক্ষ হবে বলে আমরা মনে করি না। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলায় গভীর চক্রান্ত হয়েছে বলে মন্তব্য করেছেন 14 দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে 14 দলের সভা শেষে তিনি একথা বলেন। তিনি বলেন, চক্রান্তকারী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 7 নভেম্বর আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নাসিরনগরের ঘটনা তদন্তে যাবে বলে জানিয়েছেন মোহাম্মদ নাসিম। এ সময় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানান তিনি। গভীর চক্রান্ত অবশ্যই আছে, না হলে শুধু নাসিরনগরে নয় আরো দু একটা জায়গায় বিচ্ছিন্ন ঘটানোর চেষ্টা হচ্ছে। এর পিছনে শাহাদাতের শক্তি জড়িত আছে, যারা এই ঘটনা ঘটাচ্ছে, উস্কানি দিচ্ছে, আবার সম্পত্তি নষ্ট করার জন্য। আমরা কালকে একটি টিম পাঠাচ্ছি নাসিরনগরে, ওখানে যে উপস্থিত থেকে অন্য প্রতিনিধি দলের মতো উপস্থিত থেকে তারা খবর নেবে এর পিছনে কারা জড়িত আছে। রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার আসামিদের প্রশিক্ষক সহ 4 জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে বেশ কয়েকটি অস্ত্র ও জঙ্গিবাদী বই। পুলিশ জানায়, গোপন বৈঠক করছে এমন খবরে গতকাল গভীর রাতে সদর উপজেলার শাহবাজপুর এলাকায় একটি ইটের ভাটায় অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায় জেএমবি সদস্যরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। পালিয়ে যাওয়ার সময় বেলাল হোসেন, এরশাদ আলম, আশরাফুল ও আল আমিন নামে 4 জেএমবি সদস্যকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে কয়েকটি ককটেল, জঙ্গিবাদী বই, বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক হোসেন মোহাম্মদ লতিফ বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। হত্যার পরে এই বেলালকে সাদ্দামের যে সহযোগী যারা ছিল এবং অন্যান্য জেএমবি কারা ছিল তাদেরকে আমরা সারা বাংলাদেশেই খোঁজাখুঁজি করেছি। সাদ্দাম যার হাত ধরে জেএমবিতে আসে সে হচ্ছে বেলাল। বেলাল হলো সাদ্দামের দীক্ষাগুরু। এই বেলাল জামাতের সাথে যুক্ত ছিল। 2014 সালে সে জেএমবিতে যুক্ত হয়েছে। একটি অস্ত্র মামলা, একটি নাশকতার সন্ত্রাস বিরোধী আইনে 10 ধারার একটি মামলা হয়েছে, আর বিস্ফোরক একটি মামলা হয়েছে।
সন্ধ্যার সময় আরো থাকছে। নানা সমস্যায় পুরান ঢাকা ছাড়ছেন স্থানীয়রা, আবাস করছেন রাজধানীর বিভিন্ন এলাকায়। ঐতিহ্য ধরে রাখতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিটি কর্পোরেশনের। এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণায় হিলারির পক্ষে ওবামা মিশেল দম্পতি ও বড় তারকারা মাঠে থাকলেও অনেকটা নিঃসঙ্গ প্রচারণা চালাচ্ছেন ট্রাম্প। ভোটের লড়াইয়ে হিলারি বিজয়ী হলেও কংগ্রেস ও সিনেটে রিপাবলিকানদের আধিপত্য ধরে রেখে হিলারির বিরুদ্ধে ট্রাম্প অভিশংসনের পরিকল্পনা করছেন বলেও মত বিশেষজ্ঞদের। পাশাপাশি হিলারির ইমেইলের বিষয়ে তদন্ত চলমান রাখতেও ট্রাম্প চেষ্টা চালিয়ে যাবেন বলে মনে করছেন তারা। ওয়াশিংটন থেকে মার্কিন নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছেন তুষার আব্দুল্লাহ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ মুহূর্তে এসেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প এক প্রকার নিঃসঙ্গই তিনি, কারণ আমরা দেখছি যে তার পরিবারের সদস্য ছাড়া আর কাউকেই তিনি প্রচারণায় কাছে পাচ্ছেন না। অন্যদিকে হিলারি ক্লিনটন কিন্তু ডেমোক্র্যাট দলের যে হেভিওয়েট যেই সমর্থকরা আছেন, পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের যে তারকারা আছেন, তাদের সবাইকে নিয়ে যে নির্বাচনী প্রচারণা আছেন। বারাক ওবামা তো রয়েছেনই। দুই পার্টি অবশ্যই চাচ্ছেন যে পুশ করতে লাস্ট 2 days, বাট হিলারি এখনো স্ট্যাটিস্টিকলি আগে আছে 50টা স্টেটে, বাট আগে যে এক সপ্তাহ আগে যেটা ছিল সেটার পার্সেন্টেজ একটু কমে আসছে। এই পরিস্থিতিতে নির্বাচন পর্যবেক্ষক বা রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভেতরে ভেতরে আরেকটি প্রস্তুতি নাকি নিতে শুরু করেছেন। সেটি হচ্ছে যে যদি শেষ পর্যন্ত তিনি নির্বাচনে জয়ী হতে নাই পারেন, হিলারি ক্লিনটন হোয়াইট হাউসে চলে আসেন, তাহলে হিলারি ক্লিনটনকে স্বস্তিতে না রাখার এক ধরনের পরিকল্পনা তিনি ইতিমধ্যে নিয়ে ফেলেছেন। বিশেষ করে তার যে ইমেলের যে তদন্ত, সেই তদন্ত কাজ যাতে চলতে থাকে এবং ইমপিচমেন্ট আনারও একটা পরিকল্পনা তার আছে। আইন লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত কোনো ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে থাকতে পারেন না। হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট নির্বাচিত হবার পরও যদি তার বিরুদ্ধে বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হয়, তবে এ পদ তাকে ছাড়তে হবে। হিলারি ক্লিনটন নির্বাচিত হলে সেটা দেশের জন্য দুর্ভাগ্যজনক হবে, তবে সেক্ষেত্রে হিলারিকে অভিশংসিত করতে সক্ষম হবেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প একজন সফল ব্যবসায়ী এবং তিনি দেশের জন্য ভালো কিছু করতে পারবেন বলে আশা করছি। I think he would, and I think he would succeed. বিশ্লেষকেরা বলছেন যে হিলারি ক্লিনটনকে বা ডেমোক্রেটদেরকে কিন্তু সিনেটে এবং কংগ্রেসেও তাদের প্রাধান্যকে অটুট রাখতে হবে। এখন সুপ্রিম কোর্টে যে একজন বিচারকের শূন্যতা আছে, 8 জনের মধ্যে একজন বিচারক মৃত্যুবরণ করার কারণে, এবং সেই জায়গাতে যে নতুন বিচারক নিয়োগের ক্ষেত্রে সিনেট এবং কংগ্রেসকে প্রভাবিত করে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান মনস্ক বিচারক নিয়োগ দেওয়ার চেষ্টা করবেন, যাতে হিলারি ক্লিনটন নির্বাচনে বিজয়ী হওয়ার পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে অস্বস্তিতে থাকেন বা একটু বাধাগ্রস্ত হন। ওয়াশিংটন ডিসি থেকে তুষার আব্দুল্লাহ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর সুগার মিলে শ্রমিক কর্মচারীদের সঙ্গে আদিবাসী ও স্থানীয়দের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় 7 পুলিশ সদস্য সহ 15 জন আহত হয়েছেন। সুগার মিল কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয়দের সঙ্গে মিলের জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে উপজেলার কাটামোড় এলাকার বাগদা ইক্ষু খামারে আখ কাটতে গেলে শ্রমিকদের বাধা দেয় আদিবাসী ও স্থানীয়রা। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় অন্তত 15 জন আহত হন। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে স্থানীয়দের দাবি, সুগার মিলের 1842 একর জমি তাদের পৈতৃক সম্পত্তি, যেখানে আদিবাসী ও বাঙালিরা 8 মাস ধরে বসবাস করছেন। বীজ কাটার জন্য এখানে আসছিলাম, তা সাঁওতালরা আমাদেরকে অন্যায়ভাবে আমাদের উপর হামলা চালাচ্ছে। সাঁওতাল সহ যারা স্থানীয় দুষ্কৃতিকারী আছে তারা আমাদেরকে চারপাশ থেকে ঘিরে ধরে এবং তীর ধনুক নিয়ে আক্রমণ করে। দুষ্কৃতিকারীরা আমাদের আখ ফার্ম এলাকায় অবস্থান করতেছে। এই বিষয়টি আমি জানাইছি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। এখন তারা ডিসিশন পাইলে আমরা যথোপযুক্ত ব্যবস্থা নিব। সহনশীলতার সাথে অভিযান করব, প্রাণহানি না ঘটিয়ে, রক্তপাত না ঘটিয়ে আমরা ওদের উচ্ছেদ করবো এখান থেকে। নানা অসুবিধার কারণে রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় চলে যাচ্ছেন পুরান ঢাকার স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, সন্তানদের উচ্চশিক্ষা, উন্নত চিকিৎসা ও ভালো যাতায়াত ব্যবস্থা না থাকায় নিজের ভিটেমাটি ছাড়তে বাধ্য হচ্ছেন তারা। নগরবিদরা বলছেন, দিন দিন পুরান ঢাকার ঐতিহ্য হারিয়ে যাওয়ায় অন্যত্র বসবাসের চিন্তা করছেন এখানকার মানুষ।
আর সিটি কর্পোরেশন বলছে পুরান ঢাকার ঐতিহ্য ধরে রাখতে তারা নানা ব্যবস্থা নিচ্ছে। ফখরুল শাহিনের রিপোর্ট। পুরান ঢাকার স্থায়ী বাসিন্দা ইসমাইল হোসেন হিরু সম্প্রতি পরিবারের লোকজনদের নিয়ে বসবাস করছেন রাজধানীর ধানমন্ডি এলাকায়। অন্যদিকে আক্তার হোসেন অভিজাত এলাকায় থাকার সামর্থ্য থাকা সত্ত্বেও জন্মস্থানের মায়া ছাড়তে পারছেন না তিনি। দুজনেই জানালেন পুরান ঢাকার নানা সমস্যার কথা। কারখানাকে দিচ্ছি, এখানে আমরা গুদাম ঘর ভাড়া দিচ্ছি, এখানে আমরা পরিবেশ বিনষ্ট করার জন্য আরো নানান ধরনের আমাদের তখন ইনকামের দিকটাই বেশি প্রাধান্য পায়। আমার তো মূল বাসা লালবাগেই, কিন্তু থাকতেছি হলো জিকাতলা। বিজনেসটা আমার ওখানে যেহেতু কমিউনিকেশনটা খুবই কাছাকাছি। শুধু ইসমাইল হোসেন বা আক্তার হোসেন নয়, সমস্যায় জর্জরিত পুরান ঢাকা নিয়ে আক্ষেপের শেষ নেই অনেকের। মাটির কোঠাঘর বলতো আর দোচাল্লা বেড়ার ঘর বলতো, এই ছিল। আর সব গাছ গাছলা, ফলের গাছ, এই গাছ, সাজনা গাছ, নানান কি ছিল। হাইরেজ বিল্ডিং অনেক হয়ে গেছে, তারপর লোকসংখ্যা অনেক বেড়ে গেছে। এখন চলাফেরা করতে শান্তিতে আগের মতো পাইতেছি না। পুরান ঢাকায় আসলে তেমন কোনো পার্ক নেই, সব পার্ক তো দখল হয়ে গেছে। ড্রেনের সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা আছে, গ্যাসের সমস্যা আছে, নিয়মিত গ্যাস পাওয়া যাচ্ছে না। নগরবিদরা বলছেন সরকারের পক্ষ থেকে উদ্যোগ না নেয়ার কারণে নষ্ট হয়ে যাচ্ছে পুরান ঢাকার ঐতিহ্য। এর বিদ্যালয়গুলো, এর স্বাস্থ্যকেন্দ্রগুলো, এর উন্মুক্ত স্থানগুলো, এর শরীরচর্চা কেন্দ্রগুলো, এর নদীর পাড়, এই সবকিছু নিয়ে যে কাজ করার প্রয়োজন ছিল, মনোযোগ দেওয়ার দরকার ছিল, এটা দীর্ঘদিন কেউ করেনি। সিটি কর্পোরেশন বলছে ঐতিহ্যবাহী এই নগরীকে নতুন করে সাজাতে নানা ব্যবস্থা গ্রহণ করছেন তারা। 19টা পার্ক পুরনো ঢাকায় নতুন করে সাজানোর জন্য প্রাইমারি রোডগুলোকে বিউটিফিকেশনের মধ্য দিয়ে, সবুজায়নের মধ্য দিয়ে সুন্দরভাবে সাজানোর প্রকল্প আমরা নিয়েছি। সারা বিশ্বের 140টি বসবাসের অনুপযোগী শহরের মধ্যে ঢাকার অবস্থান 137তম। বিশেষজ্ঞরা বলছেন এই নগরীকে বসবাসের উপযোগী করতে প্রথমে পুরান ঢাকার দিকেই নজর দিতে হবে। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। শিশু বন্ধু খ্যাত জাতীয় অধ্যাপক ডাক্তার এম.আর. খানের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শেষ শ্রদ্ধা। দাফন হবে সাতক্ষীরায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম হত্যা মামলায় জেএমবির 8 সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পুলিশ জানায় অভিযোগপত্রে জেএমবির 8 সদস্যকে আসামি করা হয়েছে। 8 জনের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে 3 জন নিহত হয়েছে বলে দাবি পুলিশের। বাকি 4 জন গ্রেপ্তার আছে, আর একজন পলাতক রয়েছেন। গত 23 এপ্রিল বাসা থেকে বের হয়ে ক্যাম্পাসে যাওয়ার পথে নগরীর শালবাগান এলাকায় দুর্বৃত্তের হামলায় নিহত হন অধ্যাপক রেজাউল করিম। চারজন জেল হাজতে আছে এবং 4 জনই ঘটনা স্বীকার করে, অর্থাৎ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে যে তারা ঘটনা ঘটিয়েছে। আর এখন একজন মাত্র আসামি পলাতক আছে। বাট একজন পলাতক আসামির জন্য আমরা মামলাটা ফেলে রাখতে চাই না, কারণ যেহেতু তদন্ত শেষ হয়েছে। আর আইনে যেহেতু আছে যে আসামি পলাতক থাকলেও বিচার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। দেখছেন সন্ধ্যার সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় অধ্যাপক ও শিশুরোগ বিশেষজ্ঞ এম.আর. খানের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তার সহকর্মী, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ সর্বস্তরের মানুষ। তারা বলেন শুধু চিকিৎসা ক্ষেত্রে নয়, শিক্ষা ও মানব সেবাতেও এম.আর. খানের অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। এদিকে রাজধানীতে কয়েক দফা জানাজা শেষে তাকে সাতক্ষীরায় দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা। ডাক্তার এম.আর. খানের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান সেন্ট্রাল হাসপাতালে প্রথম জানাজা শেষে তার দ্বিতীয় জানাজা হয় আরেক কর্মস্থল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চত্বরে। এ সময় প্রিয় শিক্ষককে নিয়ে স্মৃতিচারণ করেন তার ছাত্র ও শুভাকাঙ্ক্ষীরা। এরকম ভালো মানবিক গুণাগুণ সম্পন্ন মানুষ। বেলা 12টার দিকে মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এখানে পরিবারের সদস্য, চিকিৎসক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও শ্রদ্ধা জানান। উনি শুধুমাত্র যে চিকিৎসা ক্ষেত্রে কাজ করেছেন তা নয়, উনি সরকারি বেসরকারি বহু চিকিৎসা প্রতিষ্ঠান করেছেন। 300 বেডের আমাদের একটা শিশু হাসপাতাল গড়ে উঠেছে এবং এই শিশু হাসপাতালের পিছনে তিনি তার চিরজীবন তার অবদান রেখে গেছেন। তিনি তার মেধা, শ্রম দিয়ে
এই প্রতিষ্ঠানটিকে অনেক দূর এগিয়ে দিয়েছেন। সবাইকে ক্ষমা করে দিতেন, যে চুরি করছে সেও, যে আজে বাজে কথা বলছে তাকেও, মানে সবসময় সব বোঝাতেন আর কি, সবাইকে শিশু ভেবে বোঝাতেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কর্মময় জীবনের কারণে সবার কাছে তিনি অনুকরণীয় হয়ে থাকবেন। চিকিৎসকদের জনক ছিলেন, অভিভাবক ছিলেন, তাকে হারিয়ে আমরা সবাই শোকাহত। জাতীয় সমস্ত সর্বোচ্চ পদকগুলি স্বাধীনতা পুরস্কার 21 পদক পেয়েছেন। 5 নভেম্বর রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে তিনি মারা যান। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন এই চিকিৎসক ও সংগঠক। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। অবৈধ পলিথিন কারখানার প্রতিবেদন করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন যমুনা টেলিভিশনের প্রতিবেদক শাকিল হাসান ও তার চিত্রগ্রাহক। এ সময় শাকিলের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে ওই কারখানার মালিক সহ কয়েকজন। এছাড়া ক্যামেরাও ভাঙচুর করে তারা। সকালে রাজধানীর সোয়ারীঘাটে প্রতিবেদন করতে গেলে হামলার শিকার হন তারা। কারখানাটির চিত্র ধারণ করতে গেলে কারখানার মালিক কয়েকজনকে নিয়ে প্রতিবেদক ও চিত্রগ্রাহককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এক পর্যায়ে প্রতিবেদক শাকিল হাসানের গায়ে কেরোসিন ঢেলে দেয় তারা এবং তার শরীরে আগুন জ্বালাতে দিয়াশলাই খুঁজতে থাকে। এ সময় স্থানীয় কয়েকজন এগিয়ে এসে প্রতিবেদক এবং চিত্রগ্রাহককে উদ্ধার করে। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারখানাটি বন্ধ দেখতে পায়। এ বিষয়ে দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাত 12 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। হামলা করার এক পর্যায়ে আমি পাশের একটি মুদি দোকানে গিয়ে আশ্রয় নেই। সেই দোকানের সামনে থাকা কেরোসিনের টিন থেকে একজন লোক সে পুরো টিনের কেরোসিন আমার গায়ে ঢেলে দেয় এবং বলতে থাকে যে আজকে তোকে হত্যা করা হবে, মেরেই ফেলবো, আগুন ধরে দেবো, আগুন ধরে তোকে মেরে ফেলবো। তো রাস্তার পাশে 2-3 জন লোক ছিল, তারা এসে আমাকে ওই লোকের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসে। মূলত হইল ক্যামেরার লাইটটা, আই ক্যাপটা আর বিএনসি কেবলটা ছিঁড়ে ফেলছে। শতভাগ ফিট না হলেও পেসার মোস্তাফিজুর রহমানের উন্নতি সন্তোষজনক। নিউজিল্যান্ড সফরের আগে মোস্তাফিজকে আগের মতোই কার্যকর বোলার হিসেবে পাওয়া যাবে বলেই বিশ্বাস পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের। নিউজিল্যান্ডের বাউন্সি উইকেটে মোস্তাফিজের বোলিং খুবই কার্যকর হবে বলে বিশ্বাস টাইগারদের এই কোচের। মোস্তাফিজ ধীরে ধীরে উন্নতি করছে। তার কাঁধে কিছুটা সমস্যা থাকলেও তা গুরুতর নয়। প্রতিদিনই সে বোলিং করছে। আশা করি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে আমরা তাকে শতভাগ ফিট হিসেবে পাবো। সে দলের বড় সম্পদ। বোলিংয়ে তার বিশেষত্ব দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাফ অনূর্ধ্ব 19 ও অনূর্ধ্ব 19 এশিয়া কাপের জন্য ফুটবলার খোঁজা শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। এরই অংশ হিসেবে কমলাপুর স্টেডিয়ামে হয়ে গেল বিশেষ ট্রায়াল। স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলির অধীনে হয়েছে ফুটবল অন্বেষণ কর্মসূচি। পায়োনিয়র লীগ ও বিকেএসপির প্রায় 170 জন ফুটবলার অংশ নেন এই কর্মযজ্ঞে। এছাড়া ডিসেম্বরে সুপারমক কাপের জন্য অনূর্ধ্ব 14 দল গঠনের প্রক্রিয়াও শুরু করেছে বাফুফে। ফুটবল ফেডারেশনের মাস্টার প্ল্যানের অংশ এই ফুটবলার অন্বেষণ কার্যক্রম। স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি ও গোলরক্ষক কোচ রায়ান স্ট্যানফোর্ড জানালেন, ফুটবলারদের ইচ্ছাশক্তি ও আগ্রহের কমতি নেই। সন্ধ্যার সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বহিরাগত দুষ্কৃতিকারীরাই ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু মুসলিম সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে, দাবি স্থানীয় 2 সম্প্রদায়ের। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার। নাসিরনগরে সংখ্যালঘুদের নিয়ে কটূক্তি করার অভিযোগ অস্বীকার মন্ত্রী ছায়েদুল হকের। বললেন, এলাকায় কিছুই হয়নি, কয়েকটি ঘরে আগুন দেয়া হয়েছে মাত্র। একদিন শেষ সাথে 4-5টা ঘর বাইরে একটা লোক বলে যে আমার জীবনে আমি মালার বাচ্চা বলতে আমি এখন এই মন্ত্রিত্ব ত্যাগ করি। নাসিরনগরে হামলার সময় প্রশাসনের ভূমিকা নিয়ে রিট। সারা দেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের দাবি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির। রংপুরে অস্ত্র ও জঙ্গিবাদী বইসহ 4 জেএমবি সদস্য গ্রেফতার। পুলিশ বলছে তাদের একজন জাপানি নাগরিক কুনিও হোশি হত্যাকারীদের প্রশিক্ষক। গাইবান্ধায় রংপুর সুগার মিলের আখ কাটাকে কেন্দ্র করে আদিবাসী ও স্থানীয়দের সঙ্গে মিল শ্রমিকদের সংঘর্ষ, 7 পুলিশ সহ আহত 15। এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় হিলারির পক্ষে মাঠে নেমেছেন তারকারা। ট্রাম্প হারলেও সিনেটে রিপাবলিকানদের আধিপত্য থাকবে মনে করছেন বিশেষজ্ঞরা।
দর্শক, এই ছিল সন্ধ্যা শো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।